গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। যাই হোক, আজকে হচ্ছে প্রীতম রিমি ডিভোর্স ফাইনালি হয়ে গেল। প্রীতম রিমি এবার বিচ্ছেদ ফাইনালি হলো। মানে আজকে হচ্ছে মিউচুয়াল ডিভোর্সের পেপারে ওদের সই হয়ে গেছে। এবার ডিভোর্স কমপ্লিট হবে 6 মাস পর। তা সেই জায়গায় রিমিরই একটা ভিডিও দেখছিলাম, রিমি যেখানে বলছে আমি অনেক ম্যাচিওর হয়ে গেছি, আগে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আর এখন করবো না। যেখানে টাকা পয়সা যতই থাক, ভালোবাসা যদি না থাকে, মনের মিল যদি না থাকে, শান্তি যদি না থাকে, অবশ্যই সেখানে থাকা যায় না। তবে লাইফ হচ্ছে মানুষকে শিক্ষা দেয়। প্রীতম যেটা ভুল করেছে সেখান থেকে আমার মনে হয় প্রীতম অনেক বড় শিক্ষা পেয়েছে। এবং আগামী দিন এই বিয়ে থাওয়া সম্পর্ক হচ্ছে মারাত্মক সম্পর্ক। শোনো ফ্রেন্ড অনেক থাকতে পারে, কিন্তু লাইফ পার্টনার কিন্তু এরকমভাবে হয় না। লাইফ পার্টনার বাঁচার সময় অনেক চিন্তাভাবনা করে বাঁচতে হয়, যেহেতু এখন বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের মুড ফ্ল্যাকচুয়েট, মানে ভীষণ দ্রুত মুড সুইং করে, বলে মুড সুইং করেছে, সুইং ভালো লাগছে না, থাকবো না, চলে যাব, নিয়ে যাব। এবার কেন বলো তো? প্রত্যেকটা মা বাবার একটা করে সন্তান, সেই জায়গায় মা বাবাও রিস্ক নিতে চায় না। যে এখনকার বাচ্চারাও এমন হয়ে গেছে না, ঘরে থেকে থেকে একঘেয়েমি লাইফ চালিয়ে চালিয়ে মানুষের সাথে মিশে না, খেলে না, ঘোরে না, বেড়ায় না, আড্ডা মারে না, ফাজলামো মারে না। এই মোবাইল, আড্ডা মারলেও মোবাইলের মধ্যে মারে। এই যে বসে চিৎকার চেঁচামেচি 8-10 জন মিলে হই হট্টগোল, এই এবার 8-10টা বন্ধুবান্ধব বাড়িতে এলে নানান রকম খাবার ইয়ে করো। এখন ফোন করছে, অনলাইন চলে আসছে, আড্ডা মারছে, ইয়ার্কি মারছে, খাচ্ছে যাচ্ছে, পার্টি করছে, চলেছে। এখনকার পার্টি মানেও ছোটো ছোটো ডুকু 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 খাবে। আগেকার পার্টি মানে শুধু মুড়ি চপ দিয়েও একটা পিকনিক। এই আজকে বিকেলে পিকনিক হবে, সবাই অমুকের বাড়িতে মুড়ি চপ। আমি আর আমার একটা ভাই পড়তে যেতাম ছোট্ট প্রাইমারি, তখন প্রাইমারি থেকে হাই যাব, খুব মনে আছে, এটা শেয়ার করি। আমি আর আমার ভাই, বাপ্পা ওর নাম, ও আমার যদি ভিডিওটা দেখে অবশ্যই, বাপ্পার সাথে কিন্তু আজও আমার একটা ভালো সম্পর্ক আছে। মাঝে মাঝে ফোন করে, মাঝে মাঝে আমার খোঁজ নেয়, এই কিরে ভালো আছিস? এই বাপ্পা, ও আর আমি পড়তে যেতাম, একই টিচারের কাছে পড়তাম। ও আমার থেকে অনেকটা ছোটো, ওকেই আমি রাখি বলে না, আমি ভাইফোঁটা দিতাম, রাখি পড়াতাম ওকেই প্রথম। তো এই পড়তে যখন যেতাম, এগরোল বিক্রি হতো। কী টেস্ট এগরোলের, তখনকার টেস্ট এখনও মুখে লেগে যাবে, মানে এখনও মনে হচ্ছে জিভটা চকাচ্ছে। 1.5 টাকা করে এগরোলটার দাম ছিল, 1.5 টাকা। তাহলে 1.5 টাকা দাম। এবার আমরা পড়তে যখন যেতাম, মা 1 টাকা করে হাতে দিত, ওর হাতে 1 টাকা, আমার হাতে 1 টাকা। 1 টাকা দিয়ে তো একটা এগরোল কিনতে পারবো না, 1.5 টাকা এগরোলটার দাম। তাহলে ও আর আমি দুজনা মিলে ভাগ করে এগরোলটার পয়সা দিতাম। এবার এগরোলটা করার পর ভাগ করে দিত, ওই দোকানদারই ভাগ করে দিত, ও হাফ আমি হাফ। খেতে খেতে পড়তে চলে যেতাম, আবার হেঁটে চলে আসতাম, খেয়ে আবার পড়াশোনা করে টিউশনে। বলছি রাধাবাজার, রাধাবাজারের ঠিক যে বাজার মার্কেটটা আছে তার আগেই দেখবে একটা সে ট্রলি করে নিয়ে, তখনকার সময়, আজ হয়তো বেঁচে আছে কি নেই জানি না, তখন আমি নবদ্বীপে যাই না প্রায়, এমনি শুধু গেলে গঙ্গা স্নান করে চলে আসি। আর সেভাবে নবদ্বীপ আড়াই পাড়ায় ঘোরা হয় না, আর সে যাওয়া হয় না। এই মনে পড়ে গেল ছোটোবেলার একটা স্মৃতি। দিয়ে ওই খেতে খেয়ে পড়তে চলে যেতাম, আবার আসতাম। নদিয়া সিনেমা হল থেকে এগিয়ে যাও আর রাধাবাজারের মার্কেটিংয়ে আগে, এখন তো সব চেঞ্জ হয়ে গেছে। আগে ফুটপাত ছিল, সে ফুটপাতের ওপরে টাঙিয়ে টাঙিয়ে দুই দিকে জামা কাপড়, যেটা টেপিরা দেখায় না হাটে, ঠিক সেম ওরকম, যেরকম ছবিটা টেপিরা দেখায়, যে হাটে নেমে ওই যে গেল, ওই যে ওর একটা কে যেন আছে, যে সাইকেলে করে জিনিস বিক্রি করতে আসে ওদের বাড়িতে, ঠিক সেম মার্কেট ওরকম রাধাবাজারে ছিল। যদি ভুল বলছি কিনা নবদ্বীপবাসীরা অবশ্যই লিখো। এই ওরকম সামনে দিয়ে যেতাম, আর ওই এগরোলটা খেতে খেতে দুজন চলে যেতাম। রোজ খাওয়া হতো না কিন্তু মাঝে মধ্যে। তো এই টেস্ট আজও লেগে আছে মুখে। তো এইরকম সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়। আজকে শুভ আমাকে বলছে যে তুমি এত মানুষকে হেল্প করে তোমার কি হয়েছে। এবং আজকে আমাকে একটা যে কোনো বিষয়ে সংক্রান্ত কথা বলতে, তো শুভ আমাকে বলছে, হ্যাঁ, লেবার, যে লেবারের কাজ করে তার ওয়াইফকে তুমি হেল্প করতে গিয়ে 60,000 টাকা দিয়েছো, সেই 60,000 টাকা ফেরত দেওয়ার ক্ষমতা আছে? কার বাচ্চা স্কুলে পড়বে কি পড়বে না তার জন্য তুমি সোনার পলা হাত থেকে খুলে দিয়েছো। তুমি কি করনি পিঙ্কি, আমাকে একটু বলো তুমি কি করনি। তা আমি বলছি কি, আগের মতো আমি নেই। আজকে শুভকে আমি সেম কথাটা বললাম, রিমি যেটা বলছে, আমি তখন বলছি আগের মতো আমি নেই। এখন আমি মানুষকে আর বিশ্বাস করি না, ভালোবাসি না। এখন আমি অনেক কঠিন হয়ে গেছে, আগের মতন আমি আর কারোর দুঃখী হই না। বলছে
তোমার এই অভ্যাসটা কোনোদিনই যাবে না। যেদিন তুমি চিতায় চলে যাবে সেদিনও যাবে না। তাই রিমির এই কথাটা শুনে আমার মনে পড়লো শিক্ষা, এই যে ওর যে একটা শিক্ষা, যে প্রীতমের কাছে গিয়ে না থাকতে পারার শিক্ষা। হয়তো হতে পারে রিমির প্রবলেম যেটা আমরা বাইরে থেকে যেটা দেখি ভেতরে হয়তো সেটা নাও হতে পারে, প্রীতমের প্রবলেম যেটা আমরা যেটা বাইরে থেকে দেখি ভেতরে নাও হতে পারে। এই যে মনের মিল হয়নি, আলাদা হয়ে গেছে। এই বাবা মার কথা বলছিলাম, সরি, হ্যাঁ, যে আগেকার বাবা মা চট করে না, সংসার ত্যাগ করা যাবে না, কিন্তু এখনকার বাবা মা বাই চান্স যদি আমার বাচ্চা কিছু করে ফেলে, বাই চান্স যদি এইগুলো এখন ঘরে থেকে থেকে ওরা এমন হয়ে গেছে, ওদের ব্রেন, মানে ওরাও কিন্তু ছোটোখাটো সব বাড়িতে কিন্তু একটা করে সাইকো বসবাস করে, সব বাড়িতে এরা নিজেদের মধ্যে থাকতে ভালোবাসে, এরা নিজেদের বাইরে বেরোতে চায় না, এরা মোবাইল নিজেদের বলতে কি নিজের মধ্যে নিজের খেয়ালে নাই, মোবাইলের ভেতরে হয়তো ওরা সিরিজ দেখছে একটা সিরিজ বা যেগুলো বলে নাটকগুলো, ওরা, আমরা কী করতাম, আজকে একটা নাটক যদি দেখতাম, সিরিয়ালের একটা অংশ আমাদের 24 ঘন্টা অপেক্ষা করতেই হতো পরের দিন ওই সিনটা কখন আসবে, ওই টাইমটা কখন আসবে। এখন কিন্তু তা না, এখন পৃথিবীটা হাতের মুঠোয়, এখন কেউ অপেক্ষা করে না। এখন একটা সিরিজের একটা গল্প দেখার পরেই সেকেন্ড সিরিজটা খুঁজে নেয়, সেকেন্ড পার্টটা, তারপর থার্ড পার্টটা, তারপর ফোর্থ পার্টটা। মানে মানুষের উদ্বিগ্নতা কত দ্রুত, মানে না, মানে সাসপেন্স থাকলে হবে না, যত তাড়াতাড়ি পারো ক্লিয়ার করো। এই কী হলো লাস্ট গল্পটা, লাস্ট শেষটা কী হলো, এই যে পরপর ওরা কিন্তু সব সিরিজগুলো হয়তো একদিনে 24 ঘন্টায় শেষ করে ফেলো, যেটা আমাদের শেষ করতে বছর লেগে যেত। ওরা একদিন 24 ঘন্টা, সংসারে কোনো কাজ করলাম না, কোনো কিছু ধরলাম না, কোনো দায়িত্ব নিলাম না, আমি আজকে করতে পারবো না মা, আজকে আমার অ্যাসাইনমেন্ট আছে, না আমি আজকে এটা যাবো না, আমার একটা দরকারি খুব কাজ আছে বলে দরজা জানলা বন্ধ, ঘরে এসি চলছে, পাখা চলছে, লাইট অফ, একটার পর একটা সিরিজ শেষ করে ফেললো। তাহলে কি, এই যে এরা যা চায় তাই পায়, যেরকম চায় সেরকম পায়, এইগুলো সময়, এগুলো হয়ে গেছে সময়, পরিস্থিতি, পরিবেশ এবং প্রতিকূলতা সব একসাথে হয়ে গেছে। এই জন্যে এদেরকে আমরা বলতেও পারি না, কারণ আমরা অনেক কিছু পাইনি, ভাবি থাক একটা মেয়ে, আহারে আমার মেয়েটাকে এটা দেবো না, না দিই। এই রিমির এই কথাটা শুনে আমার সত্যি এটাই ভাবছিলাম, মনে মনে হচ্ছিল যে পরিস্থিতি শিখিয়েছে ওকে। সত্যি কি রিমি শিখেছে? সত্যি রিমি কি শিখে যাবে? যেতেও পারে, কিন্তু একটা জিনিস, এই যে ডিভোর্স, এই যে হয়ে যাওয়া, এটা একটা টাইমে খুব বড় ম্যাটার করতো। ওই মেয়েটার ডিভোর্স হয়েছে, ডিভোর্সিদের বিয়ে হতে চাইতো না, আর এখন ডিভোর্সটা জলখাবার হয়ে গেছে। কারণ লাইফ একটাই, প্রাণ একটাই, তোমার এই লাইফটা তোমার মতো করে বেঁচে থাকার অধিকার তোমার আছে। তার সাথে তোমার বনেনি, ডিভোর্স দিয়ে দাও। এটা শুধু মেয়েদের ক্ষেত্রে না, এটা ছেলেদের ক্ষেত্রে, তোমার সাথে ওর বনেনি, তাহলে আলাদা হয়ে যাও। এই আলাদা হতে হতে, এই নিজের লাইফকে নিজের মতো বাঁচতে এখন মানুষ আর মানুষের সাথে থাকতে পছন্দ করে না। তাই বলি, বিয়ে করার আগে 10 বার ভাবো। হ্যাঁ, বিয়ে হয়ে গেলে আর কিছু করার থাকে না, আবার ডিভোর্স, 2টো ডিভোর্স, 3টে ডিভোর্স, 4টে ডিভোর্স, 5টা ডিভোর্স, কত ডিভোর্স নেবে ভাই? এর থেকে ফ্রেন্ড থাকো, তার সঙ্গে মনোমালিন্য হলো, একটা দিন এমন আসলো, ধরো তার প্রতি বিরক্ত লাগছে, আর কথা বলতে ইচ্ছে করছে না, ফোন নাম্বার ব্লক করে দাও, কথা বলো না, তুমি তোমার লাইফে এগিয়ে যাও। কিন্তু বিয়ে মানে কথা বলতে ইচ্ছা না করলেও বলতে হবে, তার সাথে এক ছাদের নিচে থাকতে ইচ্ছা না হলেও থাকতে হবে, বাধ্যতামূলক। তারপরেও যদি না পারো, তখন চিৎকার চেঁচামেচি, পাড়া প্রতিবেশী জানবে, তারপরে থানা, কোর্ট, পুলিশ, অনেক কিছু ঝামেলা। তাই এখন আমি মানে নিজের মতো যদি বাঁচতে চাও, কারণ এখন মেয়েরা ভীষণ অধৈর্য, ওই যে বললাম, গোটা যে 1 বছরের সিরিজ একদিনে কমপ্লিট করে ফেলতে পারে, তারা কখনোই ধৈর্য সহকারে একটা সংসার করতে পারবে না। এদের ধৈর্য ক্ষমতা এখন আরও কমে যাচ্ছে, কারণ এরা নিজেদের মতো রোজগার করতে শিখে যাচ্ছে, শিক্ষার বিকাশ বাড়ছে, নিজের মতো নিজের রোজগার করতে শিখেছে, নিজের লাইফ নিজের মতো কাটাতে শিখে যাচ্ছে। তার জন্য এরা পরাধীনতা এদের অধীনে সবাইকে থাকতে হবে। তাই এই যে যেমন তুমি কারোর অধীনে থাকবে না, তোমার অধীনেও তো কেউ থাকবে না। এটা একটু ফিলোসফি টাইপের কথা হয়ে গেল, আমি তোমাদেরকে মোটিভেশনাল কথা বললাম। আমি জানি না এই কথাগুলো কজনের ভালো লাগবে, কিন্তু রিমির কথাগুলো শুনে আমার এটাই মনে হচ্ছিল যে সত্যি, যে আজকে সেখান থেকে বেরিয়ে আসাটাই আমার মনে হয় বেটার হয়। তো সেই হিসাবে আমি বেরিয়ে এলাম, আর আজ আমি সত্যি খুব খুশি, আর এক ফোঁটা কান্নাও আসেনি। মেইন যেটা হলো, কালকে রাতে হ্যাঁ একটু কেঁদেছিলাম, কারণ আমি তো মানুষ, আমার তো কষ্ট হয়। তো সেই সম্পর্কটা, একটা সম্পর্ক ছিল যেটা আমি ভালোবাসা ছিল, তো সেই হিসাবে সম্পর্কটা ভেঙে যাবে বলে একটুখানি ইমোশন হয়ে পড়ে দেন
একটু কান্নাকাটি করেছিলাম, তো কান্নাকাটি করার পরে একটু রিলস বানিয়েছিলাম। তো আমার একটাই কথা বলবো যে রিলসটা সবার মানে এবার থেকে যে রিলসগুলো থাকবে, যদি স্যাডও করি কাউকে ডেডিকেট করে না, আগেও ছিল না, বাট কালকে একটুখানি বেশি ইমোশন হয়ে পড়েছিলাম। বাট আজকের দিনটা আমার সত্যি খুব ভালো গেছে। আজকে আজাদি পেয়েছি আমি নতুনভাবে, নতুন। তুমি আজাদি ছিলে মা, তোমার মনে হচ্ছে আজাদি পেয়েছো না, তুমি আজাদি ছিলে। তোমার জীবন তোমার মতনই কাটাবে, এটাই আমরা খুশি, খুবই খুশি। তুমিও ভালো আছো, তোমার হাসি মুখটা দেখে ভালো লাগছে। তবে একটা জিনিস বলবো, কন্ট্রোভার্সি করো না। এই যে ভিউজ, রেভিনিউজ, এইসবের জন্যে তোমাদের সামনের জীবনটা খুব সুন্দর জীবন অপেক্ষা করে আছে। এই কন্ট্রোভার্সি না। এই যে তোমার মতো তুমি রিলস বানাও, ভিডিও দাও, ব্লগ দাও, যে যেমন যার যেটা ক্রিয়েটিভিটি। আজকে আমি প্রীতমকেও এটা বলেছি, প্রীতম আমাকে ফোন করেছে, সীমাদি এটা হয়ে গেছে। তো যাই হোক, প্রীতমের কাছে আমার একটা কথা খুব ভালো লাগলো যে সীমাদি তুমি সেই প্রথম দিন থেকে আমার পাশে থেকেছো, তুমি আমায় বকেছো। তুমি ঠিক অর্ককে ওই জায়গায় থাকলে তুমি যদি অর্ককে তুমি ঠিক যেমন বকতে, তুমি সেরকম করে আমায় বকেছো। তা আজও তুমি আমার সেই দিদিই রয়েছো, প্রথম দিনের সেই দিদি। তাই তোমাকে আমি ফোন করলাম, তোমাকে আমি এটা বলছি। আর তুমি এই ব্যাপারটা ভিডিও করো না। তা আমি বললাম না, আমি ভিডিও করবো না। তারপরে দেখলাম রিমি প্রথম ভিডিও করেছে, তারপরে দেখলাম প্রীতমও ভিডিও করে জানিয়ে দিল। প্রীতম বলল যে আমি জানাতাম না, রিমি যেহেতু লাইভ করলো বা ভিডিও করে লাইভের মাধ্যমে জানিয়েছে, তাই আমি একটা ভিডিও করে দিলাম। তো এখানটা আমি প্রত্যেককেই বলবো, রিমিকেও বলবো, প্রীতমকে বলবো, প্লিজ তোরা আর কন্ট্রোভার্সি করিস না। এই যে এই ডিভোর্স দেওয়ার পর আমি এই ভালো আছি, ডিভোর্স দেওয়ার পর আমি এই আজাদ আছি, ডিভোর্স দেওয়ার পর আমার মনে হচ্ছে আজকে আমি ফ্রি, স্বাধীন। হ্যাঁ, এইগুলো না, এগুলো বলা। ডিভোর্স প্রথমত আমি দেবো না, তার আগে বিয়ে আমি করব না। যদি বিয়ে আমি করতে হয়, সে বিয়ের শেষ মুহূর্ত অবধি আমি রক্ষা করার চেষ্টা করব। এটা তো যখন একেবারে হয় না, প্রীতম অত খারাপ ছিল না, রিমিও অত খারাপ ছিল না। দুজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যেটা ফ্যামিলির লোক করতে পারতো, যেটা টেপির ক্ষেত্রে হয়েছে ফ্যামিলির লোক। এই ফ্যামিলির লোক যদি ঠিক থাকতো না, আজকে না রিমির কপালে ডিভোর্সটা একটা লাগতো, না প্রীতমের আবার দ্বিতীয় ডিভোর্স হতো। আবার এই দুটো ফ্যামিলি, আমি বলছি না প্রীতম লোক বাড়ির লোক সাধু, রিমির বাড়ির লোক খারাপ, বা রিমির বাড়ির লোক সাধু, প্রীতমের বাড়ির লোক খারাপ। আমি কিন্তু এক হাতে তালি বাজছে, তালি বাজতে দু হাত লাগে। হয়তো রিমি যে মানে পরিবেশ বা যে ইয়েতে বড় হয়েছে, সেই পরিবেশটা ওদের বাড়িতে গিয়ে পাইনি। আবার অনেক সময় হয় বাপের বাড়ির যে পরিবেশ পাই, সেটা শ্বশুরবাড়িতে আমি নাও পেতে পারি। অ্যাডজাস্টমেন্ট এটা হয়নি, তাই বিয়েটা টিকলো না। কিন্তু এই বিয়ে টিকলো না, এখন আমি ভালো আছি, স্বাধীন আছি, উফ কি আনন্দ। আগে আমি হাসতে পারতাম না, এখন আমি মন খুলে হাসছি। আগে আমি সবসময় ওদের বাড়িতে এই পাবন্দি ছিল, ওই ছিল, এই ছিল, এই যত তোরা এইগুলো করবি, এই লেবুগুলো চটকাতে থাকবি, তত পুরনো গু আবার ভরভর ভরভর করে খুঁচিয়ে তোলা হবে, তুলে তোদের গায়েই মাখানো হবে। এটা শুধু রিমির ক্ষেত্রে নয়, এটা প্রীতমের ক্ষেত্রেও সেম থিংস। আমি প্রীতমকেও আজকে বলেছি, একটা ভিডিও যেন কন্ট্রোভার্সিয়াল না নামে, কোনো টাইটেল না নামে, কোনো ভিডিও না নামে। প্রীতম, তোমার লাইফ তুমি এগিয়ে নিয়ে যাও, কোনো নোংরা খেলায় মাতবি না, ক্রিয়েটিভিটি দেখা। তোর হয়ে আমি পজিটিভ ভিডিও নামাবো, তোর ক্রিয়েটিভিটি দেখে। আমি রিমির হয়েও পজিটিভ ভিডিও নামাবো ক্রিয়েটিভিটি দেখে। আমরা চাই না এর ভেতরে এই রিমি প্রীতম করে আরও আমরা শত্রু হয়ে চুলোচুলি মারামারি করতে। হতে পারে রিমিকে একদল লোক ভালোবাসে, হতে পারে প্রীতমকে একদল লোক ভালোবাসে। এই রিমি আর প্রীতমকে ভালোবাসতে গিয়ে আমরা গলির পাঠা হতে পারি না। তাই আমরা রিমিকে নিয়েও ভালো ভিডিও করব, প্রীতমকে নিয়েও ভালো ভিডিও করব। তাই আমরা আগে থেকেই বলছি যে রিমিও ভালো ভিডিও দেবে, প্রীতমও ভালো ভিডিও দেবে। রিমির লাইফেও কোনো না কেউ আসবে, প্রীতমের লাইফেও কেউ না কেউ আসবে। সেগুলোকে নিয়ে কেওয়া সৃষ্টি ইউটিউব চ্যানেল খুলে করিস না। এটা বলার জন্য আজকের রাতের আমার মনে হলো যে সত্যি ছেলে মেয়ে দুটোকে নিয়ে প্রচুর প্রচুর লড়াই করেছি। রিমিকে আমি অনেক বাজে কথা বলেছি, চিৎকার করেছি, গালাগালি করেছি, বকা দিয়েছি, প্রীতমকেও বলেছি। প্রীতমকে আমি ছাড়িনি, আমি কাউকে ছাড়ি না। আমি প্রীতমকে ছাল ছাড়িয়ে দিয়েছি, ছাল ছাড়িয়ে ওর বাড়িতে গিয়ে ওকে আমি ধমকে এসেছি, শাঁসিয়ে এসেছি, বকে এসেছি। রাত 12টা অবধি ওর বাড়িতে ওকে বকাবকি করে আমি ওর বাড়ি থেকে বেরিয়ে আমার মাসির বাড়ি থেকেছি, তোমরা দেখেছো। এবং সেই সময় কি অত্যাচার, যেমন রিমি, যেমন প্রীতম, তেমন দিশানি, কি করেনি আমাকে নিয়ে। অনেক বলেছে, দিশানিও অনেক বাজে কথা বলেছে, দিশানি চরম অপমান, চরম আমাকে ইয়ে করেছে। তাও আমি ভেবেছি না, আমার বাচ্চা, কারণ এখনকার বাচ্চারা এরকমই। রিমি, প্রীতম বা দিশানির দোষ না,
এখনকার ম্যাক্সিমাম বাচ্চা এরকম, ওদের মনের মতো কাজ না হলেই ওরা হিংস্র হয়ে যায়, আর ওদের মনের মতো কাজ করলেই ওদের মতো মানুষ আর নেই। সুবোধ আসলো যাই। তা যাই হোক, প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে রিমিকে। হ্যাঁ, খুব ভালো ডিসিশান। অবশ্যই জীবন নরককুণ্ড হয়ে যাওয়ার থেকে এটা একটা ভালো ডিসিশান। যে যার মতন সে তার মতন থাকুক, তার মতন এগিয়ে যায়। এই সেম থিংস অবশ্যই প্রীতমকেও বলবো। প্রীতম তার চ্যানেলের কমেন্ট বক্স অফ করে রেখেছে, কারণ মানুষ ও নিতে পারবে না। ও নিতে পারবে না বলে ও এই রিস্কটা নেয়নি, যে বলছে না। কিন্তু রিমি মেয়ে, রিমিকে সহজে মানুষ বুকে টেনে নেবে, কিন্তু প্রীতমের ক্ষেত্রে সেটা হবে না। প্রীতমের ক্ষেত্রে হয়তো অনেক বলবে হ্যাঁ ঠিক হয়েছে, ওই তো বউ একটাকে দুটো বউ টিকাতে পারলো না, এরকম। কিন্তু প্রীতমকে ভালোবাসার মানুষও অনেক আছে। প্রীতমকে বলবো, নতুন করে যদি জীবন চালাতে চাস, যদি সত্যি মাথা তুলে দাঁড়াতে চাস, কন্টেন্টের দিকে ফোকাস করিস, ভিডিওর দিকে ফোকাস করিস, নানান নিত্য নতুন তোর স্টোরিগুলোর দিকে ফোকাস করিস। কিছু নেই কন্ট্রোভার্সিতে, আর কন্ট্রোভার্সি দিয়ে লাইফ চলে না। না, কন্ট্রোভার্সি করে কখনোই সেই জিনিসটা দীর্ঘস্থায়ী বা অনেক দূরে যাওয়া যায় না। কন্ট্রোভার্সি হ্যাঁ ভিউজ পাওয়া যায় বা সেই সময় ট্রেন্ডিং থাকা যায়, কিন্তু তোর যদি তুই স্টোরির ওপর কাজ করিস না, সত্যিকারের আমি দেখেছি প্রচুর চ্যানেল আছে স্টোরির ওপরে অন্তপক্ষে তাদের ভালোভাবে আরামসে চলে যায়। হ্যাঁ, তোর ভিডিও নিয়ে আমরা কন্ট্রোভার্সি করব, স্টোরি ভিডিও নিয়ে, রিমিরও ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করব হয়তো, ভালো মন্দ সব কিছু নিয়ে, কিন্তু তোদের এই দিকে তাকালে হবে না। তোদের ফোকাস থাকবে যে মেন কন্টেন্টের দিকে। তোদের কন্টেন্ট যেটা হচ্ছে স্টোরি ভিডিও, রিলস, আর ছোট্ট করে নিজেদের ডেইলি লাইফস্টাইল। দেখো, বিগত বহু দিন ধরে কিন্তু রিমিকে নিয়ে আর সেভাবে কন্ট্রোভার্সি হয় না। প্রীতমকে নিয়েও কোনো কন্ট্রোভার্সি করি না, আমি তো করি না, বা বলিও না, বা কে কী বললো করলো আমি দেখিও না। কারণ আমি চাইছিলাম যখন ছেলেটা এগিয়ে গেছে, ওদের এই ডিভোর্স যখন এই পদক্ষেপ ওরা নিয়েছে, ওরা আগে নিজেরা এই ডিসিশানটা একটি এগিয়ে যাক, তারপর কিছু। তা প্রীতম যে মনে রেখেছে আমার কথাটা, এর জন্য প্রীতমকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। অবশ্যই সেই প্রথম দিনের কথা মনে রেখে ওকে যে মাঝখানে আমি বকাবকি করেছি সেগুলো ভুলে গেছে, এর জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে দিশানি, প্রীতম, রিমি তিনজনাই এক, কিন্তু রিমিকে বকতাম বেশি করে একটা কারণেই, এই যে ডিসিশান স্থির না। কখনো প্রীতমের কাছে যাবো, কখনো মায়ের কাছে যাবো, কখনো বাবার কাছে যাবো, কখনো এই ভালো কখনো ও ভালো, মানে এই যে চঞ্চলতা, সেখান থেকে এবার দেখলাম অনেকটা স্থির হয়েছে। কন্ট্রোভার্সি করবেন না মানে করবেন না, একদম কন্ট্রোভার্সি থেকে সরে গেছে। জিনিসপত্র যেগুলো প্রীতমদের বাড়িতে ওদের ছিল ওরা সব নিয়ে গেছে, আর ওদের কাছে যেগুলো ছিল প্রীতমদের সেগুলো দিয়ে গেছে। জিনিসপত্র যেগুলো নিয়েছে বা দিয়েছে তার ভিডিও হয়তো করে রেখেছে, কিন্তু পাবলিক করবে না কোনো দিনই, যতক্ষণ না এরা কোনো রকমের কোনো কিছু করবে। আর ওরাও ক্যামেরা যেটুকু করেছে, ওরা ওদের ভিডিও দিয়েছে, ওরাও জানে। তা ওরা ওদের মালপত্র বুঝে পেয়েছে, এরাও এদের জিনিসপত্র বুঝে পেয়েছে, মিটে গেছে। ঝই ঝগড়া খতম, খেল খতম, পয়সা হাজম। 3 বছরের লড়াই লাস্টে এসেই একটা জায়গায়, কিন্তু এখন কানাঘুষো আবার শোনা যাচ্ছে যে দিশানির সঙ্গে ওর হাজব্যান্ডের কোনো প্রবলেম, মানে সরি, আমাদের কাছে তো হাজব্যান্ডই ক্রিয়েট করেছিল, বিয়ে হয়েছে কিনা আমি জানি না, তবে দিশানির সাথে ওই ওর বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের কোনো রকম না কোনো প্রবলেম হয়েছে। দেখো, প্রবলেম হলে সলিউশনও আছে, কিন্তু কন্টেন্ট হলে তার সলিউশন সেই এই ডিভোর্স বা এই একদম ছাড়াছাড়ি এটাতেই এসে আটকাতে হবে। তাই বলবো, দিশানিকেও বলবো, কন্টেন্ট না করে নিজের লাইফটাকে এনজয় কর, সুন্দরভাবে বাঁচ, তোর যার সাথে বাঁচার ইচ্ছা তার সাথে বাঁচ, কিন্তু প্রীতমের কাছে তুই ফিরিস না। আমিও প্রীতমকে বলছি, প্রীতম খবরদার যেন আবার দিশানিকে নিয়ে কোনো লটর পটর শুরু করিস না, তাহলে মানুষের কাছে তুই জুতোর বাড়ি আর চাটার বাড়ি এক ঘাও তোর ফস হবে না। বলছি তুমি পাগল, আমি ভুলে গেছি মানে ভুলে গেছি, আর আমি এগিয়ে যাব মানে এগিয়ে যাব। এটাই আমার চাওয়া পাওয়া আমার চ্যানেলের মাধ্যমে, এবং প্রত্যেকটা মানুষকে আমি এই বার্তাটাই দিতে চাই। প্রীতম, রিমি, দিশানির এই যে 3 থেকে 4 বছরের উপরে এদের মানে ত্রিভুজ প্রেম কী করে দেবো, এটা তাও হচ্ছে না, এটাই ত্রিভুজ প্রেম। এই যে ত্রিভুজ প্রেম, ত্রিকোণ প্রেম, মানে সিঙ্গারা প্রেম, তোমার হচ্ছে সমস্যা, প্রেমের সমস্যা, সমোসা, তাই এইটা মিটলো ফাইনালি। এটার জন্যে তুমিও ভালো থাকো, তুমিও ভালো থাকো, একদম খাতাম। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর টিপির মাকে নিয়ে অবশ্যই ভিডিও না করতে পারলেও লাইভে আসবো রাতে। টিপির মাকে আর আজকে মরকটকে আচ্ছা করে
টেপির মা নাকি ছেলে ছেলে আমার সোনার শরীর খারাপ, আমার সোনার শরীর খারাপ, আমার সোনার শরীর খারাপ, আমার সোনার যে শরীর খারাপ, আমার সোনার জল এসেছে, আমার সোনার কুকাচ্ছে, আমার সোনার কী অবস্থা, এমন নাকি পাবলিক গুতো মেরেছে সোনা থেকে, তারপর মনাতে ফিরেছে। হ্যাঁ, সন্দীপের মা শুধু একা মেয়ে ভালোবাসে, ছেলে ভালোবাসে, আর টেপির মা ছেলে ভালোবাসে না। আরে দেখ দেখ কেমন লাগে, দেখ। ওরে পাগলি, খাবি কি রে, ঝাঁঝে মরে যাবি। লোকে নাকি সেই রামধোলাই দিয়েছি, একটু দেখি। আপনার নাতির যখন জ্বর হয় কই, তখন তো টিন ভালোই ফুর্তিতে থাকে, আপনিও তো ফুর্তিতেই থাকেন, কই তখন তো মন খারাপ দেখিনি। মন খারাপ তখন মেয়েকে ফুল চুলে ফুল গুজিয়ে ফোকলার গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ রে, আয় তোর মুখের মধ্যে জোড়া পায়ে লাথি মারবো। রূপসা তোর মুখে, ও না রূপসা না, সরি রূপসাকে, যে আপনি তো আছেন কাঁদার জন্য, এই যে প্রীতম মা, প্রতিমা, সরি প্রতিমাকে মর মর জুতোর বাড়ি মার, মর মার, ব্লগার রূপসা মার জুতোর বাড়ি মর মর। ওর ফোকলার ল্যাঠা মাছ ও চষে, ও চাটে। আপনি তো ফোকলার মা, মা জননী, আপনার কাছে থেকে থাকে মনে হয়। মা জননী, এ তো ফোকলার ইয়ে। মাংস কষা আর দুধ চা খেলে এইরকমই হবে। আমি বলেছিলাম বলেছিলাম সেদিনকে, মাংস কষা দিয়ে দুধ চা মানে কম্বিনেশনটা কি? যে মাংস কষা দিয়ে মানুষকে দেখেছি চাট করে ওই লাল জল খায়, কিন্তু কষা মাংস দিয়ে দুধ চা, পেঁয়াজি খায়, পকোড়া খায়, এটা খায়, ওটা কিন্তু দুধ চা কোনোদিন খেতে দেখিনি। তুমি আরও কয়েকটা বেবি ফ্রক কেনো, বাসায় পরে ভিডিও বানাও, তখন তোমার ভিডিও আরও বেশি দেখবে সবাই। দারুণ, ড্রামাটা একটু কম করুন, ওভার অ্যাক্টিং, আপনি তো ভুলে ভুলে ভরা। পয়সা ইনকাম করার জন্যে কে দেখে ব্লগে নেমেছেন, কিন্তু আপনি হচ্ছে মাসিমা ওর মতো কোনো করার চেষ্টা করুন, আর একটু কথায় একটু ফিটফাট থাকুন, ড্রেসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করুন, কারণ ব্লগ কিন্তু বাইরের সবাই দেখছে। কম্বলের নিচে ল্যাঠা দিয়ে তোকে লুকিয়ে দিন, তাহলে তাড়াতাড়ি ঢুকিয়ে দিন, কম্বলের নিচে ল্যাঠা দ্বীপ থেকে ঢুকিয়ে দিন তাড়াতাড়ি করে, ও এমন কুচু 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 করে দেবে, আপনার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কাল সবার গয়না, কাল সবার গোতানি খেয়ে আজ শরীর খারাপের গল্প জুড়ল। হ্যাঁ, মিথ্যেবাদী, নোংরা, অসভ্য, মিথ্যেবাদী লেডি, একদম মিথ্যেবাদী মানে চরম মিথ্যেবাদী। মার মেরেছে গো টেপির মাকে। ও টেপির মা তোমাকে এইরকম প্যাদানি দিয়েছে কমেন্ট বক্সে, এমন একজন ছোট লোকমের খবরা আমরা জানতে চাই না, খবরা মানে খবরা খবর আমরা জানতে চাই না। দিদা ও হয়েছে, ভুলে গেছে তা বোঝাই যায়। হ্যাঁ, ওটা বড় ছেলে, এ তো বড় ছেলে মেয়ে, তাদের শরীর খারাপ তাই আপনার মন খারাপ, আর ওই বন্ধুর শরীরটা যখন খারাপ, জ্বর হলো, তখন আপনি আর আপনার মেয়ে কারোর মন খারাপ হয়নি। সত্যিকারে কতটা নিষ্ঠুর না? আবার এইগুলো একদম ঠিক বলেছেন। এমনকি দালালের কোনো ভিডিওতে বলেছে যে ওদের শরীর খারাপ নিয়ে নাকি ফোন করে মানে বলছিল যে তোর ছেলে এরকম শরীর খারাপ, তুই একটু ফোন করে খোঁজ না। বলছে আমি দেখি না ওদের ভিডিও। ইস, নির্লজ্জ, হার্ডলেস, সেলফিস, মা আর বেটি দুজনেই, কই লজ্জা শরম নেই? ছি ছি, লজ্জা নেই, শরম নেই, অসভ্য। ইরি বাবা, কার 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 কমেন্ট পড়বো? আপনার বৌমা খুব সুন্দর, মা লক্ষ্মীর মতন, ওকে একটা চ্যানেল খুলে ব্লগ করতে বলুন, খুব মিষ্টি ব্লগ করবে একদম।
আচ্ছা আচ্ছা, এসে গেছে। একজনা কমেন্ট লিখেছে টেপির মায়ের কমেন্ট বক্সে, সবাই তাড়াতাড়ি সুস্থ হোক। আর আমি বুঝি না, টেপি আর টেপির ফ্যামিলির লোক এতই খারাপ, তাও আপনারা যারা বাজে কমেন্ট করেন তারা খুব ভালো ভদ্র পরিবারের সুশিক্ষিত মানুষ সব তো। আপনারা নিজেদের মা বাবার দেওয়া শিক্ষাকে কেন অপমান করে এসব বাজে কমেন্ট করছেন? নাকি আপনারাও সবাই এর ফ্যামিলির মতো শিক্ষিত শিক্ষায় শিক্ষিত? হ্যাঁ, টিনা মানে টেপির ফ্যামিলিকে ও নিজেই বলছে ওরা অশিক্ষিত ফ্যামিলি। হ্যাঁ, ঠিক বুঝেছেন, আপনি খুব বুঝেছেন। টেপিরা প্রচণ্ড অশিক্ষিত, বর্বর, ইতর, জন্তু, জানোয়ার এবং নিকৃষ্ট। যে একটা বাচ্চা দুধের শিশুর শরীর খারাপ হওয়ার সময় ওরা নিজেরা ফার্স্টই নাস্তি করছিল। বুঝেছেন? আপনারা নিশ্চয়ই বুঝেছেন। হুম, চলো, আর এইটুকু রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং রাতের লাইভে আসতে পারি। চলো, টাটা, বাই বাই।